যা বলতে রচনা গাঁথলাম তা বলি। আম্মার মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। কোথায় যাব, কি করব? ভাইয়া যদি আমার দায়িত্ব নিতে অস্বীকার করে, তখন রিজ ভাই তার স্নেহের জালে আমাকে এ বাড়িতে ফিরিয়ে আনলেন। তারপর আপনার পাগলামো আমি গলতে চাইনি, আমি গলিওনি, তবে আপনার ওপর একটু করুণা হলো, তাই রাজি হলাম। আরিফা রাগ ঢাক রাখল না। সত্যি করুণা হয়েছিল, তবে একথা অস্বীকার করার উপায় নেই যে লোকটার জন্য তার হৃদয় কোণে সেই প্রথম দিন থেকে একটা সফট কর্নার উদয় হয়েছিল। তার জোরেই এই বিবাহ যাত্রা পারি, সে বলল। আমি বাবার রেখে যাওয়া ডিপোজিট ভেঙে ফেলেছি। 8 লাখ সামথিং ছিল। ভেবেছিলাম ভাইয়ের হাতে দিয়ে বলবো বিয়ের জন্য খরচ করে সব নিজের কাছে রেখে দিবেন, কিন্তু পরে জানলাম বিয়ের সব খরচ রিজ ভাইয়ের কাঁধে তুলে নিয়েছেন। ভাইয়া আমাকে ঋণে জর্জরিত করে ফেলেছে। যাই হোক, 1 লাখ আমি কবরস্থানে উন্নয়ন প্রকল্পে দান করেছি, যে কবরস্থানে আম্মা আব্বা চিরনিদ্রায় শায়িত আছে। বাকি 7 লাখ টাকা আরিফ ভাইয়ার হাতে তুলে দিয়েছি। টাকাগুলো আমি কি করতাম? উনি যদি উপকৃত হবেন, অন্তত আমার প্রতি দেশ রাখবেন না। আমার উচিত ছিল আপনাকে আগেই জানানো, কিন্তু আপনি বাড়ির ঝামেলায় ছিলেন তাই বলিনি। টাকাগুলো আমি ভাইয়াকে দিয়েছি। এই নিয়ে আপনার কোনো অমত? এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আরিফার প্রতিটি কথাই শুনছিল। 8 লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট। মেয়েটা কত অবলীলায় ভাইয়ের হাতে দিল, যে ভাইটি তাদের জন্য কিছুই করেনি। অন্য কেউ হলে দিত। সত্যি আরিফার তুলনা নেই, সে বলল। তোমার টাকা তুমি যা খুশি করতে, আমি অমত দেওয়ার কে রিফা? ধন্যবাদ। রওশন হামি তুলে বলল। বেশ শীত পড়েছে আজ, তাই না? আরিফা উপনিস মাথা নাড়ে। ফুলের পাপড়ি ছেড়ে বিছানা পরিষ্কার করে রওশনের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী লেপ কম্বল বের করে নেয়। সব ঠিকঠাক করে সে হামি তুলে শুয়ে পড়ে। রওশন অবাক সুরে বলল। তুমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ রিফা? আজ আমাদের বাসরাত, ভুলে গেছো? আরিফা লেপ কলপ দিয়ে টেনে নিয়ে বলল। না তো, খুব মনে আছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে। বলে আরিফা ঝটপট মুখ লুকিয়ে ফেল। রওশন কিছু সময় চুপচাপ বসে থাকলো। ভাবলো আরিফ হয়তো এখনো তাকে সেভাবে ভরসা করতে পারেনি, আর করাও উচিত না। সে অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে, সে না হয় অপেক্ষা করলো। সে লাইট নিভিয়ে আলগোছে বিছানার অপর পাশে গা এলিয়ে দেয়। দুজনে দুই দিকে মুখ ফিরিয়ে আছে, মাঝে বেশ ব্যবধান। পিনপতন নীরবতায় অনেকটা সময় কেটে যায়, কারো দু চোখের পাতা এক হয় না। একে অপরের শ্বাসের আনাগোনা। হঠাৎ রওশন ঘড়ির মাঝে আরিফাকে ডাকলো। কেন ডাকলো ভেবে পেল না। ইস, এখনই কি বলবে? আরিফার বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে। বুকে ধরফর আওয়াজ কি খুব জোরে শোনাচ্ছে? লোকটা শুনতে পাচ্ছে নিশ্চয়, তাই তো ডাকলো। লজ্জায় রক্তিম মুখ। আরিফা লাজুক সত্ত্বে সাড়া দিল। জি। না, লোকটার সারা শব্দ নেই। হঠাৎ আরিফার মনে অগিতাই ভিন্ন কিছু। সে লজ্জায় জুবুথুবু হলো, পাশ ফিরল। ভিতরে অস্বস্তিরা নানা ঝাপটালেও বাইরে থেকে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল। রওশন, আমি ছোট বাচ্চাটি নই। আপনি চাইলে কাছে আসতে পারেন, আমি বাধা দিব না। মুখে একথা বলেও আরিফা মনে মনে চায় লোকটা কাছে না আসুক। আসলে মরে যাবে সে। রওশন পাশ পেয়ে ঈশ্বর দ্রুত গুছিয়ে কাছে এলো। আরিফার মতোই ভেতরে অস্বস্তিতে তালাবদ্ধ করে বাইরে স্বাভাবিকতা দেখিয়ে বলল। সত্যিই বাধা দিবে না? আরিফার মনে হলো কেউ ওর গলা চেপে ধরেছে। কি দরকার ছিল ভালো মানুষ সাজার নাটক করার? এখন কি করবে সে? চোখ পিট পিট করে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে না বোঝায়। রওশন হাত বাড়ি আরিফার পিঠে হাত রেখে টেনে আনে নিজের কাছে। আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল। শুনেছি ঘুমানোর সময় স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব থাকতে নেই, থাকলে সেই দূরত্বে শয়তান এসে শুয়ে পড়ে আর দুজনের কানেই কুমন্ত্রণা দেয়, তাই জড়িয়ে নিলাম। আরিফার মনে হলো লোকটাকে দম আটকে মেরে ফেলতে চাইছে, আর সে আটকাতেও পারবে না, আর সে আটকাতেও চায় না। শূন্য এ জীবনে লোকটার সাথে পূর্ণতার গল্প সাজাতে চাই সে। সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে নতুন জীবনটা যেন সুখের হয়, তবে তার ভয় হয়। সে যার হাত আঁকড়ে বাঁচতে চায়, একসময় সেই হাত ছুটিয়ে নিয়ে তাকে মুখ থুবড়ে ফেলে দিয়ে যায় মাঝ রাস্তায়। প্রাক্তনের চিন্তায় চোখের নিচে কালি জমছে নাকি? অনিদ্রা, অরুচি, হতাশা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি চাচা যান। বয়সী কত তোমার? এই বয়সে
এত বড় শীতের রাতের ফায়দা নিতে না পারায় খুব কষ্ট হয় নিশ্চয়ই। তুমি বললে আমি মেয়ে দেখাতে পারি। শুধু জিজ্ঞাসা করেছিল। মিনিকে কোর্টে চালান করেছিস নাকি এখনো বন্দি করে রেখেছিস? তারপর থেকে শুরু হয়ে গেছে এই ছেলেটা এতটা অসহ্যকর। তার পেছনেই পড়ে থাকে। সে রাগ দেখিয়ে চলে যেতে নেয়। নরিচ আটকায় তাকে, হেসে বলল, সফিল ও মিনি দুজনেই রিমান্ডে আছে আপাতত। মন্টু মিয়াও থাকতো, কিন্তু হঠাৎ সব উল্টা পাল্টা হয়ে গেল। আপনার ছোট ভাই বড্ড বাড়াবাড়ি করছে। আমি আব্বাকে এসব থেকে দূরে সরাতে চাইছিলাম, কোনো অবস্থাতেই যেন আব্বার নাম খারাপ না হয়। জেল অবধি দূরেই থাকলো। মানছি এটা অন্যায় স্বার্থান্বেষী, কিন্তু আমি আব্বার সম্মান ক্ষুণ্ণ হতে তাকে জেলে দেখতে পারবো না। এখন আপনার ছোট ভাই আবারও আব্বাকে টানছে, আমার আর ওনার মাঝে আব্বাকে দাঁড় করাচ্ছে বারবার। রিজ, সব বুঝলাম, কিন্তু তুই বড় ভাইজানকে বাঁচাতে চাইছিস। ছোট ভাইজান কি দোষ করলো? চাচা যান, তোমার ছোট ভাই মানুষ রূপী জানোয়ার। ওর তো ওর বউ বাচ্চার প্রতিও বিন্দু মাত্র মায়া দয়া নেই। শুধু রওশনকে নিয়েই যা একটু মাথা ঘামায়। আমি অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, উল্টো উনি আমাকে টাকার লোভ দেখায়, ভয় দেখায় আমার আপনজনের ক্ষতি করবে। এখন কি করবি? মন্টু মিয়ার খোঁজ পেয়েছি, আর কিছুই করব না। গুনে গুনে সবকটাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, তারপর আপনার বৌমাকে নিয়ে ঢাকায় শিফট হব। ব্যাস, কাহিনী শেষ। নিশানকে চিন্তিত দেখলো। নরিচ তার কাজ চাপড়ে বলল, আপনাকেও আর আটকাবো না চাচা যান। আমি জানি ফ্লাইটের টিকিট কেটেছেন আপনি, শুধু এটাই বলবো সুভাকে ভালো রাখবেন। রাত দুপুরে বিয়ে করার শখ জাগলে আমাকে জানাতে ভুলবেন না। নিশান বিরক্ত চোখে চায়। নরিচকে হাসতে হাসতে চলে যেতে দেখে বিড়বিড় করে নিজের ঘরে চলে যায়। সুভাকে বিছানায় বসে থাকতে দেখে অবাকই হয়। সুভা সচরাচর রাতে তার সাথে থাকে না, বড় ভাইজান আর ভাবির সাথে থাকে। সে হাজার অনুরোধ করেও নিজের কাছে রাখতে পারে না। আজ হঠাৎ, শুভি মা, আজ আমার ঘরে তোমার বড় বাবা বড় মা বুঝি রাখলো না? ঘরে এসে শুধাই সুভা বিছানায় পুতুল খেলছিল। পুতুল খেলতে তার খুবই ভালো লাগে। সে বাবার কথার পৃষ্ঠে বলল, আমি আজ তোমার সাথে থাকবো, ওনাদের সাথে কাটছি। বড় বাবা বড় মা দুজনেই বড় বউকে বকেছে। বড় বউয়ের মন খারাপ, অনেক কেঁদেছে, তাই আমি ওনাদের সাথে রাগ করেছি। নিশান খুশি হলো। ফটাফট দরজায় খিল আটকে বড় ভাইজান আসলেও সাড়া দিবে না। সে উৎসাহের সাথে মেয়ের সাথে পুতুল খেলে। টুকিটাকি শিখেছে কিভাবে পুতুল খেলতে হয়। রাত বাড়বে, কয়েক কয়েক খাইয়ে দিবে, ঘুম পাড়াবে, ব্যাস। খেলার ফাঁকে সে মেয়েকে টিকিট কাটার কথা জানায়। আরও জানাই খুব শীঘ্রই তারা তুর্কিতে চলে যাবে। সেখানে বড় এক স্কুলে সুভাকে ভর্তি করবে। সুভার অনেক ফ্রেন্ড হবে। সুভা চুপটি করে সব শুনে যায়। বাবার কথা শেষ হলে সে বলল, আমরা কি সেখানে মাকে নিয়ে যেতে পারবো না? নিশান বুকে ধাক্কা অনুভব করে। সুভা কি মিনির সাথে থাকতে চায়? মিনিকে মনে করে, পরে ভাবে অসম্ভব তো নয়। সধক মা তো, নারীর টান বলে কথা। সে বলল, তুমি তাকে সঙ্গে নিতে চাও? সুভা চুপ থাকলো কিছু সময়। অনেকটা সময় পর বলল, আমার মাকে মনে পড়ে, কান্নাও পাই। যখন কান্না পাই তখন বড় মাকে শক্ত করে জড়িয়ে ধরি, তখন আর কান্না পাই না। মন খারাপ হলে বড় বউয়ের সাথে খেললেই মন ভালো হয়ে যায়। চাচি জানের হাতের পায়েস খেলে আমার অনেক ভালো লাগে। রিজ ভাইয়া, রওশন ভাইয়া আমাকে অনেক খেলনা এনে দেয়। আমার খেলনাগুলো অনেক পছন্দ হয়। রিন আপার দুষ্টু বাচ্চা ইকরা, ইয়ামিন আমার সাথে ঝগড়া করলেও তাদের সাথে খেলতে ইচ্ছে করে। পচা রূপসাকে কাঁদালেও ভালো লাগে আমার। বিলেতে বড় মা, বড় বাবা, বড় বউ ওরা কেউই থাকবে না। তখন যদি মাকে মনে পড়ে কান্না পাই। নিশান মেয়ের মাথায় হাত রেখে বলল, শুভি মা, আমি থাকবো তো তোমার ছায়া হয়ে, তোমার বড় মা হয়ে, তোমার বড় বাবা হয়ে, তোমার খেলার সখী বড় বউ হয়ে, তোমার বাবা হয়েও। তোমার পদতলে সমস্ত খুশি ঢেলে দিব। বাবা প্রমিস করেছে তোমাকে। সুভা হুট করে বাবাকে জড়িয়ে কেঁদে ওঠে। মামা বলে নিশান আগলে নেয় মেয়েকে। নরম সুরে বোঝায় সে সুবাসিনীর বাবা, আবার সে সুবাসিনীর মা। ফুরফুরে মেজাজে সিও ঘরে
দরজায় সম্মুখে দাঁড়িয়ে নরিজ। নক করবে তখনই ভেতরে কথোপকথন কানে বাজে। আম্মা আছেন ঘরে, সাথে তার ছেঁড়া বউ। সকালে মেজাজ গরম ছিল, তাই উল্টো পাল্টা বলেছিলাম। ছবি তো ওর সাথে ঠিক করেনি, অনেক বাজে কথা বলেছে। আমি প্রতিবাদ করিনি বল? আলাদাভাবেও ছবিকে বুঝিয়েছি, ধমকিয়েছি। তারপরও রিস, তাও জামাইয়ের সামনে। ধরতে গেলে জামাইকেই অপমান করা হয়েছে। এসব নিয়ে জামাইয়ের সাথে ছবির সম্পর্কে প্রভাব পড়ে যদি? ছবির ননদটাও এ বাড়িতেই, তার কানে গেলে কি হবে? সব মিলিয়ে আমি অনেক রেগেছিলাম রিজের উপর। ভেবেছিলাম রিজকে তুই বলেছিস সব, তার জন্য রাগটা তোর উপরেই পড়ে। থামেন রেবেকা বানো। সুরেলার পানে চাইতেই কোথাও একটু খারাপ লাগে। সকালে রাগের মাথায় অহেতুক মেয়েটাকে ছেড়েছেন তিনি। তার বোঝা উচিত ছিল। সুরেলা না বললেও রিজের কাছে খবর পৌঁছানোর আরও লোক আছে। রূপসা ফোন করে গড় করে বলে দিয়েছে রিজকে, আর সে ভেবেছিল সুরেলা। ভুল ভাঙতেই তিনি ছুটে আসেন। কেন আসেন জানা নেই তার। ক্ষমা চাইতে তো মোটেও আসেনি, তাহলে সাফে কেন গাইছেন ভাবেন রেবেকা বানু। সুরেলার চোখে চোখ পড়তে প্রথমবারের মতো নজর লুকাতে উঠে পড়ে লাগেন। নিজ শাশুড়ি অবতার অক্ষত রেখে বলেন, ভাবিস না, ক্ষমা চাইতে এসেছি। শুভা বলল কাঁদছিস, তাই দেখতে এলাম। কাঁদছিস কেন? কাঁদিনি আম্মা। বলতে চায়নি সুরেলা। অভ্যাস বশতেই মুখ ফসকে আম্মা ডাক বেরিয়ে এসেছে। সুরেলা আফসোস করে। রেবেকা বানু বুঝতে পারলেন, তিনি কপালের এক কোণা চুলকে বলেন, আমি তেমনটা বলতে চাইনি, মুখ ফুসকেই বেরিয়ে গেছে। তার জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। আম্মাই ডাকবি, হক আছে তোর, আর আমারও আছে। রেবেকা বানু ভারী অস্বস্তিতে পড়েন সুরেলাকে হাসতে দেখে। নিজ অস্বস্তিকে ধামাচাপা দিতেই ধমক দিলেন, হাসছিস কেন তুই? হাসার কি বললাম আমি? সুরেলা হাসতে হাসতেই বলল, আমি ভেবেছিলাম আপনি মাফ চাইবেন। যাই হোক, মুখ ফসকে মনের কথাই বেরিয়েছে। আমি কিছু মনে করিনি। ছোট লোকের আবার মন কোথায়? রেবেকা বানু থবনি গেলেন। কথার কি ধার এই মেয়ের। তবে অনুতাপের গ্লানিতে তিনি মুখ হয়ে যান। মেয়েটা ভারী কষ্ট পেয়েছে বুঝতে অসুবিধা হয় না। মেয়েটাকে এত বকেছেন, ধমকেছেন, শাসিয়েছেন, অভিশাপোক্তি করেছেন, তবুও ঘুরে ফিরে এসে আমা ডেকে বাদরামি করেছে, কোমরে আঁচল বেঁধে ঝগড়া করেছে। আর তিনি বিরক্ত হতে হতে কবে যে মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলেছেন তার জানা নেই। তিনি নিজ আঁচলে বাঁধা চাবির গোছা খুলতে শুরু করেন। সোনার চাবির গোছা লাইটের ঝকঝকে আলোয় চিকচিক করছে। সুরেলা তীর্যক দৃষ্টি ফেল শাশুড়ির উপর। রিনা খান খ্যাত শাশুড়ি তার রূপ বদলে নিলেন। চাবির গোছা খুলে সুরেলার আঁচলে বাঁধতে বাঁধতে বলেন, তুই আমার অতটাও প্রিয় হয়ে উঠিস নিজে? তোর মন খারাপে আমার খারাপ লাগবে। তুই আগা পোড়া গোড়াই অসহ্য কর। সুরেলা ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। রেবেকা বানু গম্ভীর মুখে আঁচল পুনরায় কাঁধে ফেলে চলে যান বাপের বাড়ি। ও যা, ঢাকার ফ্ল্যাটে সর, রাস্তা বন্ধ। আমার অপ্রিয় বোমা, তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। শাশুড়ি গরম সাদনার তলাইতেই তোমার ঠাই ভাবতেই অধর কোণে তীর্যক হাসি ফুটে উঠল তার। নাউরি চিন্তিত বদনে ঘরে প্রবেশ করে। কাহিনী কি হলো মাথায় খিলল না। সুরেলাকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চায়, ডার্লিং, কি হয়েছে? আম্মা কেন এসেছিলেন? সুরেলা মুখ বন্ধ করে কাঁধে রাখা আঁচল মেলে দেখায়। নরিজ সব বুঝে ফেল নিমিষে। দু কাঁধে বাহু ঠেকিয়ে ঝুঁকে আসে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার শাশুড়ি আম্মা আপনাকে আটকে রাখতে চাইছে। এই যে চাবির গোছা আপনার আঁচলে বাঁধা, এর মানে দাঁড়ালো এইখান বাড়ির বড় গিন্নি আপনি। বাড়িটা আপনার হাতের মুঠোয়, বাড়ির সকল দায়িত্ব আপনার ঘাড়ে। সুরেলা অবাক হয়। তড়িঘড়ি কিট খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। বেশ শক্ত করে বেঁধেছে, সে থাকবে না এ বাড়িতে। অনেক সহ্য করেছে সে, আর পারবে না। আগে অপমান করবে, পরে আগলা পিট করলে সুরেলা গলে যাবে না। দিন, আমি খুলে দিচ্ছি। সুরেলা নাউরিজের পানে তাকাই। নাউরিজ নিজেই গিট খোলার চেষ্টা করে বলল, এত বড় দায়িত্ব পালনের প্রয়োজন নেই। আপনি শুধু আমার দায়িত্বটুকুই কাঁধে তুলে নিন। হঠাৎ সুরেলা আঁচল টেনে নিল। ঢিলো হয়ে আসা গিট পুনরায় শক্ত করে কাঁধে ফেল। নাউরিজ সূক্ষ্ম দৃষ্টি ফেল। সুরেলা বলল,
সকালে আমি তাকে দিয়ে দিব। এখন থাক। নরিজ কিছু বলল না, পকেটে হাত ঢুকিয়ে কিছু বের করলো। সুরেলার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নিন বিয়ের খেজুর আর খুরমা, আপনি চেয়েছিলেন। কাগজে মোড়ানো খেজুর আর খুরমা। সুরেলার মুখে আপনি আপ হাসি খেলে যায়। একটা খেজুর মুখে পুরে নিয়ে বলল, অনেক ধন্যবাদ। আপনার মুখে হাসি ফোটাতে পেরে ধন্য তো আমি। নরিজ রোমান্টিক ভঙ্গিতে বলল। সুরেলার হাসি দীর্ঘতর হয়। সে খুরমার খেজুর মোড়ানো কাগজটা রেখে বলল, আমার কিছু চাওয়ার আছে আপনার থেকে। নরিজ টারা চোখে সুরেলাকে দেখে নিয়ে আলমারি খুলে বলল, বাচ্চা বাদে সব দিতে পারি। বাচ্চা দিতে পারবেন না কেন? আপনার কোনো সমস্যা আছে? সুরেলার ইঙ্গিত বুঝতে নরিজের 1 সেকেন্ডও দেরি হয়নি। সে ধরাম করে আলমারি বন্ধ করে। সুরেলা খানিকটা ভয় পেল বইকি। তর্জনী আঙ্গুলের নখ করতে করতে ভীতু চোখে চায়। নরিজের হাতে বন্দুক দেখে শুকনো ঢোকিলে মারবে নাকি ধীরে ধীরে কদম পেঁচাতে থাকে। আর নরিজ পায়ে পা মিলে কদম আগায়। কত বড় সাহস মেয়েটার, তার পুরুষত্বের উপর আঙ্গুল তুলছে। আগাচ্ছেন কেন? পেঁচাচ্ছিস কেন? সুরেলা কি সাথে পেঁচাচ্ছে? ওই বন্দুকের গুলি তার খুলিনা উড়িয়ে দেয়। সে শুকনো ঢোক গিলে পড়ল, আমার কি দোষ? আপনিই তো বললেন বাচ্চা দিতে পারবেন না, তাই বলছিলাম কোনো সমস্যা আছে নাকি। আছে কি? বলে ভোতরে পালাই। নরিচ লম্বা লম্বা পা ফেলে তার দিকে ছুটে। পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি সুর। আগে বলেন মারবেন না। মারবো না মানে মেরে তক্তা বানিয়ে ফেলবো। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া। নরিচ চড়া গলায় হুমকি দেয়। সুরেলা জিভ দেখিয়ে পুরো ঘর ঘুরে বেড়ায়। ঘরে জিনিসপত্র ছুঁড়ে মারে নরিচের দিকে। নরিচ দাঁত কিরমি করে হুমকি অবধি সীমাবদ্ধ থাকে। সুরেলার হাসির কলকাকলিতে মশুর রুম। নরিচ তাকে হাতের নাগালে পেলেও ধরতে পারছে না। মেয়েটা ছুটে যাচ্ছে। সে অনেকক্ষণ চেষ্টা পরও ব্যর্থ হয়। সুরেলা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঢালস্বরূপ বেতের মোড়া তাক করে রেখেছে। সেও হাঁপিয়ে উঠেছে। নরিচ দাঁড়িয়ে থাকতে থাকতে হুট করে ঝড়ের গতিতে সুরেলার কাছে চলে আসে। সুরেলা থতমত খেয়ে যায় যখন বুঝতে পারে সে বন্দিনী। লোকটার পেটে বন্দুক ঠেকিয়েছে। তো কি চাইছিলি তুই? রিভলভারের নল পেটে দাপিয়ে দিয়ে বলল নরিচ। সুরেলা মিনমিনে গলায় বলল, কিছু না। কিছু একটা তো চাইছিলি। সুরেলা পেট থেকে বন্দুক সরিয়ে দিয়ে বলল, বাচ্চা চাইছিলাম, কিন্তু আপনি তো বাচ্চা দিতে পারবেন না। আপনি নরিচের গরম চাহনিতে সুরেলা হাসি থামিয়ে মুখ কষে। আপনিই তো বললেন বাচ্চা দিতে পারবেন না, তাই আলাভোলা নাদান আমি শুধোচ্ছিলাম। কোনো সমস্যা আছে নাকি? আলা ভোলা নাদান, তাও তুই? নরিচ ব্যঙ্গাত্মক সুরে বলল। কোমর চেপে বুকের সাথে ফেলে দুহাত পেছনে নিয়ে মুছতে ধরে। সুরেলা কাদো কাদো মুখ বানিয়ে বলল, এই দারোগা আমি কিন্তু নারী নির্যাতনের কেস ঠুকে দিব। নরিচ তারকা সম্বোধনে বিরক্ত মুখ বানাই। তাকে বিরক্ত হতে দেখে সুরেলা বলল, শুনুন খুঁতখুঁতে লাট সাহেব, যেহেতু বাচ্চা আপনি দিতে পারবেন না, পরন্ত বাচ্চা আমার আর শাশুড়ির খুব করে চাই, তাই ফুটফুটে দেখে একটা বাচ্চা দত্তক নিতেই পারি। তবু আমি আপনাকে ছেড়ে যাব না। দেখলেন কত ভালোবাসি আপনাকে। নরিচ আরেকটু শক্তি খাটায়। ব্যথায় চেঁচিয়ে উঠল সুরেলা। চটফট শুরু করে দেয়। নরিচ মুখখানি গম্ভীর। রিভলভারের নলে খোপা ছুটে আসা চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। গাল ছুঁয়ে রিভলভারের নল গলার ভাঁজ পেরিয়ে পেটে এসে থেমে গেল। নরিচ রাশভারী আওয়াজ তুলে বলল, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ ম্যান। ইউ ক্যান টেক ইট ডার্লিং, সো কিপ ইউর ভয়েস ডাউন। আর শোন, এসব উল্টাপাল্টা কথা বললেই যে আমি বাচ্চা নেওয়ার জন্য উঠে পড়ে লাগবো, এসব ভাবলে তুই বড্ড বোকা। আর পিলগুলো ফেলে দিয়ে যদি ভাবিস পেটে বাচ্চা আসবে, তাহলে এক বালতি সমবেদনা। তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। ভালো ফলাফলের সাথে উচ্চ মাধ্যমিক শেষ না করা অবধি বাচ্চার মা হতে পারবি না তুই। সুরেলা ছটফট করে। এ লোকে এত চালাক কেন? দেখ, সে কত আশায় বসেছিল। শাশুড়িকে বলেছিল এই পুরনো চাল কাজে দিবে না। লোকটা বুঝে ফেলল, কিন্তু না, শাশুড়ি আমার কথা শুনলেন না। শুনলেন ভুটো সাহেবের কথা। মনে মনে বলে সুরেলা দাঁত কেলায়। লাগে তো ছাড়েন না। নরিচ ছেড়ে দেয়। তার অমনোযোগী সুযোগে বোকা সুরেলা রিভলভার ছিনিয়ে নিতে চায়। অত সহজ
নরিচ অতি সূক্ষ্মভাবে তাকে বেকাবু করে পেছন থেকে জড়িয়ে নেয়। সুরেলার হাতে রিভলভার থাকলেও নিয়ন্ত্রণ নরিচের হাতে। সে কাঁধে থুতনি ঠেকে রিভলভার লোড করানো শেখায়। ট্রিগারে সুরেলার আঙ্গুল দিয়ে ধীমান গলায় বলল, শিখে রাখ, এভাবে বুলেট লোড করে টার্গেট বরাবর তাক করে ট্রিগার চাপতে হয়। বিকট শব্দ হবে, পেছন দিকে ধাক্কা অনুভব হবে। ইটস নর্মাল। অন্য ট্রাই। সুরেলা তড়িঘড়ি নাবতক মাথা নাড়ল। নরিচ বলল, নরিচ ওই যে ফ্লাওয়ার ফার্স্টটা তোর টার্গেট। লেটস ট্রাই। না, আমার ভয় লাগে, তাছাড়াও শব্দ হবে, সবাই ভয় পাবে। সাইলেন্সার লাগানো আছে ডার্লিং। থাক না। ট্রিগার চাপ। ঝুঁকুম তামিল করে। সুরেলা করুণ চোখে চাইলে নরিচ চোখ পাকিয়ে ইশারা করে। সুরেলা ট্রিগারে আঙুল রেখে বলল, আপনি আমাকে শক্ত করে ধরুন। নরিচ শক্ত করে ধরে। সুরেলা বুকটায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। তার হাত অসম্ভব রকম কাঁপছে। সে রিভলভার নিশানা বরাবর তাক করে বলল, আমার কিছু চাই আপনার কাছ থেকে। কি? নরিচ জানতে চাই। সুরেলা তার জবাব না দিয়ে বলল, আগে প্রমিস করুন দেবেন, প্রমিস না করলে বলবো না। বাচ্চা? বাচ্চা না, অন্য কিছু দিবেন। তোর জন্য এই রিচ খানের জান কোরবান। বল কি চাই? সুরেলা হেসে ট্রিগারে চাপল। খণ্ড বিখণ্ড হয়ে পুরো ঘরময় ছড়িয়ে গেল পোড়ামাটির তৈরি ফুলদানির টুকরোগুলো। তাজা ফুলগুলো অযত্নে পড়ে আছে। গোয়ালঘর থেকে গরুর ডাক ভেসে আসছে। ঝিঝি পোকার বিরোধীহীন গান, টিনের চালে পড়া শিশির কণার টুপুর টাপুর শব্দ। রূপসা আধারে ডুবে আছে, কিছুই দেখতে পায় না। তবে কারোর উষ্ণ নিঃশ্বাস কাজ জুড়ে সুরসুরি দিচ্ছে। কিশোরীর পেট জুড়ে প্রজাপতিরা খেলাযোগ শুরু করে। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। টি শার্টের কলার মুঠোই পড়ে যেথাই পালো ঠোঁট ছুঁয়ে দিল। তার উন্মোদনা থামার নাম নেই। খিটখিটে প্রাণীটির এত উন্মোদনা সহ্য হলো না। মিনিটের মাঝেই বদ্ধজম হয়ে গেল। দুলারি স্যার, কত লাগতেছে আমার স্যার। দুলালি ছাড়েনি, তবে সিনান ছাড়িয়ে নিয়েছে। রূপসার শাড়ির আঁচল গিয়ে গাল গলা মুছতে মুছতে বলল, লজ্জা নাই দে তোর? এক নাদান পুরুষের ইজ্জতে হাত দিস, থাবড়ায় গাল লাল কইরা দিমু। রূপসা থরথর করে কাঁপছে। সিনান বাঁকা চোখে চাই, মুখের ওপর কম্বল ছুঁড়ে দিয়ে বলল, ঘুমা, মাথা মন দুটাই তো পয়সা গেছে তোর। সাহস করতে বড় আমারে চুম্মা খায়। এই তোর গতরে ভয় ডর নাই? রূপসার চোখ ভিজে ওঠে। কি দরকার ছিল এই নির্দয় লোকটাকে দেখে হুঁশ হারিয়ে চুমু খাওয়ার? এর কাছে তার চুমুর কদর আছে নাকি? সে কাঁপা কাঁপা গলেই বলল, তুমি তো বললে আজ রাতের জন্য তুমি আমার, আর আমার জিনিস আমি যা খুশি তাই করব। সিনানের মুখটা হা হয়ে যায়। জবাব বন্ধ করে দিয়েছে বাল পাকনা মেয়েটা। না, এই মেয়েটা মোটেও বোকা না। বোকার বেশে থাকা অতি মাত্রাই ধুরন্ধর। না না, এর ফাঁদে পা দেওয়া যাবে না। সে বলল, আমি আমার কথা ফিরাই নিলাম। খবরদার আমার দিকে তাকাবি না। গা ঘেঁষাঘেঁষি তো দূরের কথা। বলে পাশ ফিরে শুয়ে পড়ে। ঘন ঘন বাহাতে গাল ঘষে। বদমাইয়ার ঠোঁট নাকি বিচ্ছুটি পাতা। জইলা গেল নারে গাল। রূপসা অপমানিত বোধ করে। নিজে লোভ জাগিয়ে এখন সাধু সাজা হচ্ছে। সেও পাশ ফিরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শীতে জমে যাবার উপক্রম। এই পাতলা কম্বলে শীত নিবারণ হয় অনেকটা সময়। মটকা মেরে থাকলেও যত সময় করাচ্ছে শীত অসহনীয় হয়ে উঠছে। হঠাৎ রূপসা কম্বল ছুঁড়ে ফেলে পড়ল। এই পাতলা কম্বলের শীত যায় নাকি? ধনির দুনালি না গেলেও আমাকে ঠিকই যায়। নানের কথাই রূপসার রাগ হয়। কথায় কথায় ধনী গরিবের তুলনা না দিলে হয় না? না না হয় না। রাত দুপুরে গলা ফারাবি না, গলায় পাড়া দিয়া ধরবো। আমার শীত লাগে। রূপসা ঠ্যাটারুর সাথে তর্ক না জড়িয়ে নিজে অসাধ্য জানান দিল। স্নান ভাবলেশীন ভঙ্গিতে বলল, তো আমি কি করবো? তুই যদি ভাইবা থাকিস জোকের মতো ঝাপটায় ধইরা শীতের হাত থেকে বাঁচবি, তাহলে কোনো খবরদার উল্টাপাল্টা ভাববি না। বুদ্ধি দিল নাকি আগাম হুমকি? যাইদিক রূপসা মাথা নোয়ালো না। কম্বল ছাড়াই কুটিসুটি হয়ে শুয়ে থাকলো। সিনান চোয়াল চুলকায়। রূপসার গায়ে কম্বল দিয়ে বলল, একটা রাতই তো থাকবি, এত জাল্লা কষ্টকর। আমার সংসারে থাকতে নিলে আরো কষ্ট সহ্য করতে হইব। এটা তো নমুনা। রূপসা ঝটকে সরিয়ে দেয় কম্বল। সিনান আবারও দেয়। রূপসা আবারও ফেলে। তৃতীয়বার কম্বল দিয়ে সিনান হুমকি দেয়, এবার কম্বল সরা খালি ঘাট দইরা বাপের বাড়ি রাইখা আমো।
রূপসা তবুও তেরামি করলো। সিনান মেজাজ খুইয়ে বসার আগে রূপসা তাকে শান্ত করে দেয়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। তুমি খুব খারাপ চিন ভাই। আর এই খারাপের জন্য তুই পাগলামি করিস। তুই তো আমার থেন বেশি খারাপ দুলালি। হেসে বলে সিনান, এক পা তুলে পেঁচিয়ে নেয় সাপের মতো। কম্বলে হালকা পাতলা দেহখানি একেবারে ঢেকে নেয়। কপালে ঠোঁট চেপে ধরতেই রূপসা আবারও ফোপায় মিনতি স্বরে বলে, আবার সিনান আবারও চুমু দেয় কপালে। রূপসা পরপর একই আবদার জুড়ে। সিনান হেসে কপালে ভালোবাসা দেয়। রূপসা আবারও আবদার জুড়বে। সিনান বাধা দিয়ে বলে, আর পারবো না, আমার শরম লাগে রে দুলালি। রূপসার ইচ্ছে করে লোকটার শরমগুলো শরবত বানিয়ে খেতে। পচা লোক, সে প্রাণ ভরে শ্বাস টানে। এই পুরুষালী গন্ধটার সাথে দুদিন আগে পরিচিত হয়েছে সে। প্রথমবার ভালো না লাগলেও আজ খুব ভালো লাগছে। কেমন পাগল করা ঘ্রাণ, মন চাই দিনরাত বুকটাই লেপটে থাকতে, কিন্তু এই খিটখিটে লোকের জন্য তা সম্ভব নয়। শীত লাগতাছে আর। সিনানের চিন্তার শেষ নেই, মেয়েটা এরকম কাঁপছে কেন। এদিকে রূপসার মিহির গলা শোনা যায়, অনেক শীত লাগছে চিন ভাই, তুমি ভালোভাবে মিশিয়ে নাও না। বুকের ভেতর ঢুইকা যা তাইলে যত সব। বিরক্তি প্রকাশ করলো আর একটু যত্ন সহকারে মিশিয়ে নেয় সুমের সাথে। রূপসার কাঁপুনি থেমে যায়, চোখের পাতায় ঘুম নামতে চায়। রূপসা ঘুমের অন্তিম কোণে এক আবদার করে, চিন ভাই আমাকে তোমার হাতে দাও, তোমার বুকে লুকিয়ে নাও। আমি ফিরে গেলে ওরা আমাকে তোমার থেকে অনেক দূরে করে দেবে। জবাবের আশায় কিশোরী বেশ সময় জেগেছিল। যখন বুঝলো জবাব আসবে না, অভিমানে আর্দ্র চোখ বন্ধ করে ঘুমের গহীনে হারিয়ে যায়। চোখ দুটো যখন খুলল তখন খিটখিটে প্রাণীটি ছিল না তার কাছে। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে দিল। দিনের ঝলমলে আলোর সন্ধান মিলতেই ভাবনা উদয় হয়, সে এখনো এই বাড়িতে কি করছে। দিনের আলো ফুটে এখন চোখ রাঙাচ্ছে, অথচ ভোর রাতে রিজ ভাইয়ের আসার কথা। তাহলে কি? রূপসা কিছু ভাবল না। সে এলোমেলো শাড়ি গোছানোর চেষ্টা করলো, কিন্তু আগামাথা কিছুই ঠাউর করতে পারল না। একদিকে ঠিক করলে আরেক দিকে খুলে যায়। সে কোনো মতে পেঁচিয়ে নিয়ে দরজা খুলে উঁকি দেয়। উঠানে চেনা অচেনা নানান মুখ, তাদের ভিড়ে শান্তি বেগমকেও দেখা যাচ্ছে। রূপসা ডাকতে নিয়েও থেমে যায়। ডাকা ঠিক হবে না, সে সরে আসবে তখনই এক মহিলার নজর ঈষৎ ফাঁক করে দরজার দিকে পড়ে। চার চোখ মিলন হতে রূপসা তৎক্ষণাৎ সরে যায়, কিন্তু কাজে দেয় না। হাতে নাতে ধরা খায়। নিমিষেই বাহিরে চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। তবে অবাক করা বিষয়, শান্তি বেগম তাদের বলেন, আমার সিনের বউ চুপি চুপি কলমা পড়াই রাখছিলাম, তুইলা আনার দেরি আসছিল, কিন্তু কদিন হইল বউয়ের পরিবার কেমন গাইগুই করতাছিল। আমার তার ছেঁড়া পোলারে তো চিনই, কাল রাইতে যাইয়া বউরে নিয়ে আইছে। তোমরা বইসো, আমি বউরে আনি। তবে ভদ্রমহিলা ছেলের উদ্দেশ্যে দুটো কড়া শব্দ প্রয়োগ করে রূপসার কাছে চলে আসেন। রূপসা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শান্তি বেগম ঘরে এলে সে তার দুহাত ধরে বলল, মা আমি কিছুই বুঝতে পারছি না, চিন ভাইয়া কোথায়? আমাকে না বাড়ি রেখে আসার কথা। ভদ্রমহিলা একগাল হাসলেন। রূপসার আধো খোলা কাপড় পুনরায় পরিয়ে দিতে দিতে বললেন, ওর মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দেন নেই। আমিও এই কথাই জিগাইছিলাম, ঢেকি মাইরা কইলে এইটা কি বাড়ি লাগে না? যা বুঝলাম বাড়ির কথা ভুইলা যাও। রূপসার মাথা ফাঁকা ফাঁকা লাগে। এই সিন ভাই আসলে কিসে করা? এত প্যাস কেন এই লোকের মাঝে? রূপসার ভাবতে পারে না। চিন্তায় মাথা চক্কর দিয়ে উঠল, চোখে আধা ঘনিয়ে আসতে চাইছে। সিনান সালেহের ছোট্ট কুটিরে মহিলাদের ঢল নেমেছে। গায়ের ঘরগুলো মহিলা শূন্য হয়ে পড়েছে বোধহয়। সবাই সিনান সালেহের বউ দেখার জন্য ছুটে এসেছে। সিনানের বউ ঘরে চৌকাঠে বসে ঝিমুচ্ছে। চারপাশের গুঞ্জনে তার কান নেই। হঠাৎ এক মধ্যবয়সী মহিলা টিপ্পনি কাটল, বউ ঝিমায় কেন? রাতে ঘুমাতে দেয় না নাকি? তার কথাই হাসি ডোল পড়ে। রূপসা চোখ পিটপিট করে চাই মহিলার দিকে। মহিলা মুখে কাপড় টেনে লাজুক হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেও না বউ, নতুন নতুন এগুলো হয়ই, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। তা তোমার বর কই? রূপসা মুখে হাত চেপে হামি দেয়, কাঁধ উঁচিয়ে বলে, কি জানি চিন ভাই কই গেল। সবে হেসে লুটুপুটি খাওয়ার উপরকম। রূপসা তাদের হাসি মানে বুঝল না। শান্তি কপাল চাপড়ে এগিয়ে আসেন। রূপসার গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে বলেন, হুস সিন, ভাই কি? জামাইরে ভাই কইতে নাই?
রূপসা এবার লজ্জা পেল। গ্রাম বাংলার মহিলারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করলো। রূপসা তাদের কথা শুধু লজ্জাই পেল। হঠাৎ খেয়াল করে সবাই চুপ হয়ে গেল, কার মুখে রানী। সবাই কেমন মুখ লুকিয়ে পালাচ্ছে। রূপসা তাদের এই পালানোর কারণ বুঝল না। তবে খিটখিটে প্রাণীটিকে দুটো বাজারের ব্যাগ হাতে আসতে দেখলো। স্নান ব্যাগ দুটো হেসেল পাড়ে রাখে। মায়ের নিকট সতর্কতার সাথে ভাব বিনিময় করে। রূপসা তাদের কথোপকথনে মানে বুঝতে অপরাগ। সে বুঝতেও চাইল না। পেট তার গরম গরম করছে ক্ষুধায়। বেলা কত গড়ালো, অথচ পেটে দানা পানি পড়েনি। সে উঠে এসে শান্তি বেগমের পাশ ঘেঁষে দাঁড়ান। তারই আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল,